বাবা, আপনি এখানে কি করছেন? আমি তো ভেবেছিলাম আপনি বাজারে গিয়েছেন। শ্বশুরমশাই হাসি মুখে জবাব দিলেন, আরে বৌমা, তুমি ভুল বুঝছো আমাকে। আমি আসলে তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করেছি। দেখো বৌমা, আমি জানি আমার ছেলে শহরে চাকরির সুবাদে তার কর্মস্থলে থাকতে হয়, কিন্তু আমি প্রায়ই লক্ষ্য করছি তুমি নীরব হয়ে থাকো, যেন কিছু একটা ভাবো। ব্যাপারটা কি বৌমা, আমায় বলো তো দেখি। শ্বশুরমশাইয়ের কথায় আমি কিছুটা নীরব হয়ে রইলাম। একটু পর শ্বশুরমশাই বললেন, বৌমা, আমি ভাবছি তোমার মন ভালো করার জন্য তোমাকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজের কথা শুনে আমি খুব খুশি হলাম। ভাবলাম নিশ্চয়ই শ্বশুরমশাই আমাকে ভালো কিছু সারপ্রাইজ দেবেন। কিন্তু বন্ধুরা, আমি জানতাম না যে আমার শ্বশুরমশাইয়ের সারপ্রাইজটা এমন হবে। কারণ বন্ধুরা, শ্বশুরমশাই এমন কিছু বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা। নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়ি মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম আনিকা। আমি কলকাতার একজন মেয়ে। আমার বিয়ের পর প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো। রিভানের সাথে আমার বিয়ে হয়েছিল ভালোবাসার সম্পর্কের থেকে। আমি কলকাতার একটি ছোট্ট পরিবারে বড় হয়েছি, যেখানে আমি শিখেছি পরিবারের সবাইকে সম্মান করতে এবং ভালোবাসতে। রিভানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল একটি বন্ধুর বিয়েতে। তার হাসি আর সরল ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। আমি ভাবতাম এই মানুষটির সাথে আমার জীবনটা সুন্দর হবে। আমার শ্বশুরমশাই ব্রজেনবাবু আমাকে খুব আদর করে বাড়িতে নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন, আনিকা, তুমি আমার মেয়ের মতো। এই বাড়িটা এখন তোমারও। আমার মনে হয়েছিল আমি একটি নতুন পরিবার পেয়েছি। কিন্তু বিয়ের পর কিছুদিন যেতেই আমি লক্ষ্য করলাম ব্রজেনবাবু আমার সাথে অনেক সময় কাটাতে চান। রিভান যখন অফিসে থাকত তখন তিনি আমার সাথে গল্প করতে আসতেন। প্রথমে আমি ভেবেছিলাম এটা বোধহয় তার স্নেহের প্রকাশ। তিনি বলতেন, আনিকা, তুমি রান্নাঘরে এত কাজ করো কেন? চলো একটু বসে গল্প করি। আমি হাসি মুখে তার সাথে কথা বলতাম। তিনি রিভানের ছোটবেলার গল্প শোনাতেন, তার পছন্দ অপছন্দের কথা বলতেন। আমি মন দিয়ে শুনতাম, কারণ আমি চাইতাম রিভানের পছন্দ মতো সব কিছু করতে। কিন্তু ধীরে ধীরে আমার মনে হতে লাগলো তিনি আমার প্রতিটি কাজে প্রয়োজনের চেয়ে বেশি নজরদারি করছেন। একদিন সকালে আমি রান্নাঘরে রিভানের জন্য তার পছন্দের পরোটা বানাচ্ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, রিভানের কিন্তু গোল পরোটা বেশি পছন্দ, তুমি একটু গোল করে বানাও। আমি হেসে বললাম, আচ্ছা বাবা, আমি চেষ্টা করছি। কিন্তু তিনি থামলেন না। তিনি বললেন, রিভানের পছন্দের খাবার বানাতে গেলে একটু যত্ন নিতে হয়। তুমি তো জানো সে খুব খুঁতখুঁতে। আমার মনে হলো তিনি আমার রান্নার সমালোচনা করছেন। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু চুপ করে রইলাম। আমি ভাবলাম হয়তো তিনি আমাকে শেখাতে চাইছেন। এক সন্ধে রিভান অফিস থেকে ফিরল। আমি তার জন্য একটি নতুন রেসিপি বানিয়েছিলাম। আমি খুব উৎসাহ নিয়ে তাকে খাবার পরিবেশন করলাম। রিভান খেতে খেতে বলল, আনিকা, এটা খুব ভালো হয়েছে। তুমি তো দিন দিন রান্নায় ওস্তাদ হয়ে যাচ্ছ। আমার মনটা খুশিতে ভরে গেল। কিন্তু ব্রজেনবাবু টেবিলে বসে বললেন, হ্যাঁ, ভালোই হয়েছে, তবে একটু লবণ কম হলেও পারত। রিভান, তুমি তো লবণ কম খাও, তাই না? রিভান হেসে বলল, আরে বাবা, ঠিক আছে, আমার তো ভালোই লাগছে। আমি চুপ করে রইলাম, কিন্তু মনে মনে একটু কষ্ট পেলাম। একদিন রিভানের একটি বন্ধুর বিয়েতে আমরা দুজনে গেলাম। আমি একটি মেরুন রঙের শাড়ি পরেছিলাম। আমার মনে হচ্ছিল আমি বেশ সুন্দর দেখাচ্ছি। রিভান আমার দিকে তাকিয়ে বলল, আনিকা, তুমি আজ খুব সুন্দর লাগছ। আমার মনটা নেচে উঠল। কিন্তু ব্রজেনবাবু আমার পাশে এসে বললেন, শাড়িটা তো ভালো, তবে তুমি যদি একটু হালকা রঙের কিছু পরতে তাহলে আরও ভালো লাগতো। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু মনে মনে ভাবলাম তিনি কেন সব সময় আমার কিছু না কিছু নিয়ে সমালোচনা করেন।
আমি কি সত্যি তার পছন্দের নই? দিন যত যাচ্ছিল আমি লক্ষ্য করলাম ব্রজেনবাবু আমার প্রতিটি কাজে খুঁত বের করছেন। আমি যখন রান্না করতাম তিনি বলতেন, রিভান এটা পছন্দ করবে না। আমি যখন কাপড় পরতাম তিনি বলতেন, এই রংটা তোমার সঙ্গে মানায় না। আমার মনে হচ্ছিল আমি যতই চেষ্টা করি তার কাছে আমি কখনোই যথেষ্ট ভালো নই। আমি রিভানের কাছে এই বিষয়ে কিছু বলতে চাইলাম, কিন্তু ভাবলাম হয়তো আমি বাড়াবাড়ি করছি। তিনি তো আমার শ্বশুর, তিনি নিশ্চয়ই আমার ভালো চান। একদিন রিভান অফিসে যাওয়ার পর ব্রজেনবাবু আমার ঘরে এলেন। তিনি বললেন, আনিকা, তুমি এত কাজ করো কেন? চলো আমরা একটু বাজারে যাই, তুমি অনেক দিন ধরে ঘরেই আছো। আমি বললাম, বাবা, আজকে একটু ক্লান্ত লাগছে, আমি পরে যাব। কিন্তু তিনি বললেন, না না, চলো, আমি তোমাকে একটা সুন্দর শাড়ি কিনে দেব। আমি না চাইলেও তার সাথে বাজারে গেলাম। বাজারে তিনি আমার জন্য একটি হালকা রঙের শাড়ি পছন্দ করলেন। আমি বললাম, বাবা, আমার তো গাঢ় রঙের শাড়ি বেশি পছন্দ। তিনি হেসে বললেন, আনিকা, আমি জানি কোনটা তোমাকে মানাবে। আমি চুপ করে রইলাম, কিন্তু মনে মনে ভাবলাম আমার পছন্দের কোনো দামই নেই। এই ঘটনাগুলো আমাকে একটু একটু করে ভাবাতে শুরু করল। আমি ভাবলাম হয়তো ব্রজেনবাবু আমাকে সত্যি ভালোবাসেন, কিন্তু তার এই অতিরিক্ত মনোযোগ আমাকে অস্বস্তিতে ফেলছে। আমি রিভানের সাথে এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি চাইতাম আমাদের পরিবারে সবাই মিলেমিশে থাকি, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছিল, আমি কি সত্যি এই পরিবারের জন্য যথেষ্ট ভালো, নাকি আমার মধ্যে কোনো কমতি আছে? রিভানের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। সন্ধ্যায় যখন সে অফিস থেকে ফিরল, আমি তাকে আমাদের ঘরে ডাকলাম। আমি বললাম, রিভান, আমার কিছু কথা বলার আছে। সে একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। কি হয়েছে আনিকা, তুমি এত গম্ভীর কেন? আমি একটু ইতস্তত করে বললাম, বাবা আমার প্রতিটি কাজে খুব বেশি মনোযোগ দিচ্ছেন। আমি যা করি তাতে তিনি কিছু না কিছু খুঁত বের করেন। আমার মনে হয় আমি তার পছন্দের নই। রিভান হেসে বলল, আরে বাবা তো এমনই, তিনি সব কিছুতে পারফেকশন চান। তুমি এত ভাবছ কেন? আমি বললাম, কিন্তু আমার কাছে এটা অস্বস্তিকর লাগছে। রিভান আমার হাত ধরে বলল, ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, আজ কি বানাচ্ছ? আমি বললাম, আজ রিভানের জন্য তার পছন্দের মাছের ঝোল বানাচ্ছি। তিনি বললেন, মাছের ঝোল? রিভান তো ঝাল কম খায়, তুমি একটু কম ঝাল দিও। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে ভাবলাম, রিভান তো ঝাল খেতে ভালোবাসে, আমি কেন বাবার কথায় এত গুরুত্ব দেব? আমি ঠিক করলাম আমি রিভানের পছন্দ মতোই রান্না করব। সেদিন রাতে রিভান খাবার খেতে খেতে বলল, আনিকা, এটা দারুণ হয়েছে, ঝালটা ঠিক আমার পছন্দ মতো। আমি হাসলাম, কিন্তু ব্রজেনবাবু বললেন, হ্যাঁ, তবে একটু কম ঝাল হলে আরও ভালো হতো। আমি চুপ করে রইলাম। একদিন বিকেলে আমি বাড়ির উঠোনে বসে একটা বই পড়ছিলাম। ব্রজেনবাবু এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, আনিকা, তুমি সবসময় এত ব্যস্ত থাকো, একটু গল্প করো আমার সাথে। আমি হেসে বললাম, আচ্ছা বাবা, বলুন, কি গল্প করব? তিনি বললেন, তোমার বাড়ির কথা বলো, তোমার বাবা মা কেমন আছেন? আমি আমার পরিবারের কথা বলতে শুরু করলাম। তিনি মন দিয়ে শুনছিলেন, কিন্তু হঠাৎ বললেন, তোমার মা নিশ্চয় খুব ভালো রান্না করেন, তুমি তার কাছ থেকে আরও কিছু শিখতে পারতে। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যি এত খারাপ? এক সন্ধ্যায় আমরা তিনজনে একসাথে খেতে বসেছিলাম। আমি একটু চুপচাপ ছিলাম। রিভান লক্ষ্য করে বলল, আনিকা, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, ঠিক আছি। ব্রজেনবাবু বললেন, আনিকা, তুমি বড্ড চুপচাপ থাকো, আমাদের বাড়িতে এসে কি খুশি নও? আমি বললাম, না বাবা, আমি খুশি, শুধু একটু ক্লান্ত। রিভান আমার দিকে তাকিয়ে বলল, আনিকা, তুমি বেশি কাজ করো,
একটু বিশ্রাম নাও। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, বাবা যদি আমার প্রতিটি কাজে খুঁত না ধরতেন তাহলে হয়তো আমি এত ক্লান্ত হতাম না। কয়েকদিন পর আমরা একটি পারিবারিক অনুষ্ঠানে গেলাম। আমি একটি সবুজ শাড়ি পরেছিলাম। আমার মনে হচ্ছিল আমি বেশ মানিয়েছি। রিভানও বলল, আনিকা, তুমি আজ দারুণ লাগছো। আমি খুশি হয়ে হাসলাম, কিন্তু ব্রজেনবাবু এসে বললেন, শাড়িটা ভালো, তবে তুমি যদি একটু বেশি সাজতে তাহলে আরও ভালো লাগতো। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যতই চেষ্টা করি তিনি কখনোই সন্তুষ্ট হবেন না। অনুষ্ঠানে আমি দেখলাম রিভান অনেকের সাথে হাসি খুশি কথা বলছে। আমার মনটা একটু হালকা হলো, কিন্তু ব্রজেনবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। একদিন সকালে আমি বাড়ির কাজ সেরে বসার ঘরে বসেছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি কি রিভানের জন্য কিছু নতুন রান্না শিখছ না? সে তো একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যাবে। আমি বললাম, বাবা, আমি চেষ্টা করছি। রিভান তো বলেছে আমার রান্না তার পছন্দ। তিনি হেসে বললেন, হ্যাঁ, তবে ছেলেরা তো মুখে অনেক কিছু বলে, তুমি আরও ভালো করতে পারো। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যি রিভানের জন্য যথেষ্ট ভালো নই? এক রাতে রিভান আমাকে বলল, আনিকা, আমি বাবার সাথে কথা বলেছি। তিনি বলেছেন তিনি তোমাকে খুব ভালোবাসেন। তিনি শুধু চান তুমি আমাদের পরিবারের সাথে ভালোভাবে মিশে যাও। আমি বললাম, রিভান, আমি চেষ্টা করছি, কিন্তু বাবার কথায় মনে হয় আমি কিছুই ঠিক করতে পারি না। রিভান আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার কাছে পারফেক্ট, বাবার কথা এত ভেবো না। আমার মনটা একটু হালকা হলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম এই সমস্যা এখানেই শেষ হবে না। পরের দিন বিকেলে ব্রজেনবাবু আমাকে ডেকে বললেন, আনিকা, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি। তুমি অনেক দিন বাড়িতেই আছো। আমি বললাম, বাবা, রিভান ফিরলে আমরা সবাই একসাথে যাব। তিনি বললেন, রিভান তো ব্যস্ত থাকে, আমি আছি না তোমার সাথে। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার কথা ফেলতে পারলাম না। আমরা বাজারে গেলাম আর তিনি আমার জন্য একটি শাড়ি কিনলেন। আমি বললাম, বাবা, এত দরকার ছিল না। তিনি হেসে বললেন, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার জন্য এটুকু করব না? আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এই অতিরিক্ত অধিকার দেখানোটা কি শুধুই স্নেহ? ব্রজেনবাবুর সঙ্গে বাজারে যাবার পর আমার মনে একটা অস্বস্তি কাজ করছিল। তিনি আমার জন্য শাড়ি কিনলেন, কিন্তু তার কথাবার্তায় যেন একটা অতিরিক্ত মনোযোগ ছিল, যা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি রিভানের সঙ্গে এই বিষয়ে আরেকবার কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে খাবার পর আমি রিভানকে বললাম, রিভান, আমি জানি বাবা আমাকে অনেক স্নেহ করেন, কিন্তু তার কথায় আমি কখনো কখনো অস্বস্তি বোধ করি। তিনি আমার প্রতিটি কাজে মন্তব্য করেন। আমার মনে হয় আমি তার কাছে কখনোই যথেষ্ট ভালো হতে পারছি না। রিভান একটু চিন্তিত হয়ে বলল, আনিকা, তুমি হয়তো বেশি ভাবছ। বাবা একটু বেশি কথা বলেন, কিন্তু তিনি তোমার ভালো চান। তবু আমি আরেকবার তার সঙ্গে কথা বলবো। পরের দিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, আজ কি রান্না হচ্ছে? রিভানের জন্য কিছু স্পেশাল বানাও। আমি বললাম, আমি রিভানের পছন্দের চিকেন কারি বানাচ্ছি। তিনি বললেন, চিকেন কারি? ও তো তেল মশলা কম খায়, তুমি একটু হালকা করে বানাও। আমি মনে মনে ভাবলাম, রিভান তো মশলাদার খাবারই পছন্দ করে। আমি হাসলাম আর বললাম, আচ্ছা বাবা, আমি দেখছি। কিন্তু আমি ঠিক করলাম আমি রিভানের পছন্দ মতোই রান্না করব। সেদিন রাতে রিভান খাবার খেয়ে খুব খুশি হলো। সে বলল, আনিকা, তুমি এটা দারুণ বানিয়েছ। ব্রজেনবাবু কিছু বললেন না, কিন্তু তার মুখ দেখে মনে হলো তিনি খুশি নন। একদিন বিকেলে আমি বাড়ির বারান্দায় বসেছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? আমাদের বাড়িতে এসে কি তোমার ভালো লাগে না?
আমি বললাম, না বাবা, আমি খুশি, শুধু একটু নিজের সময় কাটাতে চাই। তিনি বললেন, আমি তো তোমাকে মেয়ের মতো ভাবি, তুমি আমার সঙ্গে আরেকটু খোলামেলা হতে পারো? আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, তার এই কথাগুলো আমাকে কেন এত অস্বস্তিতে ফেলে? আমি চাইলাম তিনি আমাকে একটু নিজের মতো থাকতে দিন। কয়েকদিন পর আমাদের বাড়িতে রিভানের এক বন্ধুর বিয়ের আমন্ত্রণ এলো। আমি একটি নীল শাড়ি পরে তৈরি হলাম। রিভান আমাকে দেখে বলল, আনিকা, তুমি দারুণ লাগছো। আমার মনটা খুশিতে ভরে গেল। কিন্তু ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, শাড়িটা ভালো, তবে তুমি যদি একটু বেশি গয়না পরতে তাহলে আরও মানাতো। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আমার চেষ্টা কি কখনোই তার কাছে যথেষ্ট হবে না? অনুষ্ঠানে গিয়ে আমি দেখলাম রিভান সবার সঙ্গে হাসি খুশি কথা বলছে। আমি তার পাশে থাকার চেষ্টা করলাম, কিন্তু ব্রজেনবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। একদিন রিভান অফিসে যাওয়ার পর ব্রজেনবাবু আমার ঘরে এলেন। তিনি বললেন, আনিকা, তুমি কি রিভানের জন্য কিছু নতুন শিখছ না? ও তো একই জিনিস দেখে বিরক্ত হয়ে যাবে। আমি বললাম, বাবা, আমি চেষ্টা করছি, রিভান তো বলেছে আমার সব কিছু তার পছন্দ। তিনি হেসে বললেন, ছেলেরা তো মুখে অনেক কিছু বলে, তুমি আরেকটু যত্ন নাও। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যি রিভানের জন্য যথেষ্ট নই? আমি চাইলাম রিভানের সঙ্গে এই বিষয়ে আরও খোলামেলা কথা বলি। সেদিন রাতে আমি রিভানকে বললাম, রিভান, আমি সত্যি চেষ্টা করছি, কিন্তু বাবার কথায় আমার মনে হয় আমি কিছুই ঠিক করতে পারছি না। রিভান বলল, আনিকা, তুমি আমার কাছে সবচেয়ে ভালো। বাবা একটু বেশি চিন্তা করেন, আমি তাকে বলবো তিনি যেন তোমার ওপর এত চাপ না দেন। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগছিল। ব্রজেনবাবু কেন আমার প্রতিটি কাজে এত মনোযোগ দেন? আমি ঠিক করলাম আমি তার সঙ্গে সরাসরি কথা বলবো। পরের দিন সকালে আমি ব্রজেনবাবুকে বললাম, বাবা, আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু আপনার কথায় আমি কখনো কখনো অস্বস্তি বোধ করি। আমি চাই আপনি আমাকে একটু নিজের মতো থাকতে দিন। তিনি অবাক হয়ে বললেন, আনিকা, আমি তো তোমাকে মেয়ের মতো ভাবি। আমি শুধু চাই তুমি এই বাড়িতে ভালোভাবে মানিয়ে নাও। আমি বললাম, আমি চেষ্টা করছি বাবা, কিন্তু আমারও একটু স্বাধীনতা দরকার। তিনি হাসলেন, কিন্তু সেই হাসিতে আমি সম্পূর্ণ স্বাভাবিকতা খুঁজে পেলাম না। সেদিন বিকেলে আমি বাড়ির কাজ করছিলাম। হঠাৎ ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, তুমি অনেক দিন বাড়িতেই আছো। আমি বললাম, বাবা, আমি আজ একটু বিশ্রাম নিতে চাই। তিনি বললেন, না না, চলো, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার কথা ফেলতে পারলাম না। আমরা একটি কাছের পার্কে গেলাম। সেখানে তিনি আমার সঙ্গে অনেক গল্প করলেন, কিন্তু আমার মনে হচ্ছিল তার মনোযোগ আমার প্রতি অতিরিক্ত। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। পার্কে ব্রজেনবাবুর সঙ্গে যাওয়ার পর আমার মনে অস্বস্তি আরও বেড়ে গেল। তিনি আমার সঙ্গে অনেক গল্প করলেন, কিন্তু তার কথাবার্তায় যেন এমন কিছু ছিল যা আমাকে স্বাভাবিক লাগছিল না। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে এবং রিভানের সঙ্গে এই বিষয়ে খোলামেলা কথা বলতে হবে। সেই দিন রাতে রিভান বাড়ি ফিরলে আমি তাকে বললাম, রিভান, আমি বাবার সঙ্গে পার্কে গিয়েছিলাম, তিনি আমাকে সম্মান করে নিয়ে গেলেন, আমার কিন্তু ভালো লাগছে না। তিনি আমার প্রতিটি কাজে এত মনোযোগ দেন কেন? রিভান একটু গম্ভীর হয়ে বলল, আনিকা, তুমি হয়তো বেশি ভাবছ, তবে আমি বাবার সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, আজ কি বানাচ্ছ? রিভানের জন্য কিছু স্পেশাল করো। আমি বললাম, আমি রিভানের পছন্দের পোলাও বানাচ্ছি।
তিনি বললেন, পোলাও? রিভান তো ভাত বেশি পছন্দ করে, তুমি ভাত বানালে ভালো হতো। আমি মনে মনে ভাবলাম, রিভান তো পোলাও খুব ভালোবাসে। আমি হাসলাম আর বললাম, বাবা, আমি জানি রিভান কি পছন্দ করে। তিনি কিছু না বলে চলে গেলেন। আমার মনে হলো তিনি আমার কথায় একটু অসন্তুষ্ট হয়েছেন। একদিন বিকেলে আমি বাড়ির কাজ সেরে বসার ঘরে বসেছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি এত চুপচাপ থাকো কেন? আমার সঙ্গে একটু গল্প করো। আমি বললাম, বাবা, আমি একটু বিশ্রাম করছি। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, আমি তো চাই তুমি এই বাড়িতে খুশি থাকো। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, তার এই কথাগুলো আমাকে কেন এত অস্বস্তিতে ফেলে। আমি বললাম, বাবা, আমি খুশি, তবে আমি চাই আমি নিজের মতো একটু সময় কাটাতে পারি। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন কিছু লুকিয়েছিল। কয়েকদিন পর আমাদের বাড়িতে রিভানের এক আত্মীয়ের বিয়ের আমন্ত্রণ এলো। আমি একটি গোলাপি শাড়ি পরে তৈরি হলাম। রিভান আমাকে দেখে বলল, আনিকা, তুমি আজ দারুণ লাগছ। আমার মনটা খুশিতে ভরে গেল। কিন্তু ব্রজেনবাবু এসে বললেন, শাড়িটা ভালো, তবে তুমি যদি একটু হালকা মেকআপ করতে তাহলে আরও মানাতো। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যতই চেষ্টা করি তিনি কখনোই সন্তুষ্ট হবেন না। অনুষ্ঠানে গিয়ে আমি রিভানের পাশে থাকার চেষ্টা করলাম, কিন্তু ব্রজেনবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। একদিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিতা, তুমি রিভানের জন্য কিছু নতুন রান্না শেখো, ও তো একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যাবে। আমি বললাম, বাবা, রিভান আমার রান্না পছন্দ করে, আমি চেষ্টা করছি। তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি আর একটু যত্ন নিলে ভালো হতো। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যিই রিভানের জন্য যথেষ্ট নই? আমি রিভানের সঙ্গে এই বিষয়ে আরও খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে আমি রিভানকে বললাম, রিভান, আমি সত্যিই চেষ্টা করছি, কিন্তু বাবার কথায় আমার মনে হয় আমি কিছুই ঠিক করতে পারছি না। রিভান বলল, আনিকা, তুমি আমার কাছে পারফেক্ট, আমি বাবার সঙ্গে কথা বলবো, তিনি যেন তোমার ওপর এত চাপ না দেন। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু আমার মনে সন্দেহ বাড়ছিল। ব্রজেনবাবু কেন আমার প্রতিটি কাজে এত মনোযোগ দেন? আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। পরের দিন সকালে আমি ব্রজেনবাবুকে বললাম, বাবা, আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু আপনার কথায় আমি কখনো কখনো অস্বস্তি বোধ করি। আমি চাই আপনি আমাকে একটু নিজের মতো থাকতে দিন। তিনি বললেন, আনিকা, আমি তো তোমাকে মেয়ের মতো ভাবি, আমি শুধু চাই তুমি এই বাড়িতে ভালোভাবে মানিয়ে নাও। আমি বললাম, আমি চেষ্টা করছি বাবা, কিন্তু আমারও একটু স্বাধীনতা দরকার। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তার হাসিতে কিছু একটা লুকিয়ে আছে। সেদিন বিকেলে ব্রজেনবাবু আবার আমাকে ডেকে বললেন, আনিকা, চলো আমরা একটু বাজারে যাই, তুমি অনেক দিন বাড়িতেই আছো। আমি বললাম, বাবা, আমি আজ একটু ক্লান্ত, রিভান ফিরলে আমরা সবাই একসঙ্গে যাব। তিনি বললেন, না না, চলো, আমি তোমাকে একটা সুন্দর জিনিস কিনে দেব। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার কথা ফেলতে পারলাম না। আমরা বাজারে গেলাম আর তিনি আমার জন্য একটি গয়না কিনলেন। আমি বললাম, বাবা, এত দরকার ছিল না। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার জন্য এটুকু করব না? আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম তার এই অতিরিক্ত স্নেহের কারণ আমি ঠিক বুঝতে পারছিলাম না। ব্রজেনবাবুর সঙ্গে বাজারে যাওয়ার পর আমার মনের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। তিনি আমার জন্য গয়না কিনলেন, কিন্তু তার এই অতিরিক্ত যত্ন আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে এবং রিভানের সঙ্গে এই বিষয়ে স্পষ্ট কথা বলতে হবে। সেদিন রাতে রিভান বাড়ি ফিরলে আমি তাকে বললাম, রিভান, আমি বাবার সঙ্গে বাজারে গিয়েছিলাম, তিনি আমার জন্য গয়না কিনলেন, কিন্তু আমার মনে হচ্ছে তিনি আমার প্রতি একটু বাড়তি মনোযোগ দিচ্ছেন।
এতে আমি অস্বস্তি বোধ করছি। রিভান গম্ভীর হয়ে বলল, আনিকা, তুমি হয়তো বেশি ভাবছ, তবে আমি বাবার সঙ্গে কথা বলবো যেন তোমার উপর অযথা চাপ না পড়ে। পরের দিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, আজ কি রান্না হচ্ছে? রিভানের জন্য কিছু হালকা খাবার বানাও। আমি বললাম, আমি রিভানের পছন্দের সবজির তরকারি বানাচ্ছি। তিনি বললেন, সবজি? রিভান তো মাংসও বেশ পছন্দ করে। তুমি যদি মাংস বানাতে তাহলে ভালো হতো। আমি মনে মনে ভাবলাম, রিভান তো সবজিও ভালোবাসে। আমি হাসলাম আর বললাম, বাবা, আমি জানি রিভান কি পছন্দ করে। তিনি কিছু না বলে চলে গেলেন। আমার মনে হলো তিনি আমার কথায় একটু বিরক্ত হয়েছেন। একদিন বিকেলে আমি বাড়ির উঠোনে বসে 1 কাপ চা খাচ্ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি একা একা চা খাচ্ছ? আমার জন্য 1 কাপ বানাও, আমরা একসঙ্গে গল্প করি। আমি বললাম, আচ্ছা বাবা। আমি তার জন্য চা বানিয়ে আনলাম। তিনি বললেন, তুমি অনেক যত্নশীল আনিকা। আমি চাই তুমি এই বাড়িতে সব সময় খুশি থাকো। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, তার এই কথাগুলো আমাকে কেন অস্বস্তিতে ফেলে? আমি বললাম, বাবা, আমি খুশি, তবে আমি চাই মাঝে মাঝে নিজের মতো একটু সময় কাটাতে পারি। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তার হাসিতে কিছু একটা লুকিয়ে আছে। কয়েকদিন পর আমাদের বাড়িতে একটি পারিবারিক জমায়েতের আয়োজন হলো। আমি একটি লাল শাড়ি পরে তৈরি হলাম। রিভান আমাকে দেখে বলল, আনিকা, তুমি দারুণ লাগছ। আমার মনটা খুশিতে ভরে গেল। কিন্তু ব্রজেনবাবু এসে বললেন, শাড়িটা ভালো, তবে তুমি যদি একটু বেশি গয়না পরতে তাহলে আরও মানাতো। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যতই চেষ্টা করি তিনি কখনোই পুরোপুরি সন্তুষ্ট হবেন না। জমায়েতে আমি রিভানের পাশে থাকার চেষ্টা করলাম, কিন্তু ব্রজেনবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। একদিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি রিভানের জন্য কিছু নতুন রান্না শেখো। ও তো একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যাবে। আমি বললাম, বাবা, রিভান আমার রান্না পছন্দ করে, আমি চেষ্টা করছি। তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি আরেকটু যত্ন নিলে ভালো হতো। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যিই রিভানের জন্য যথেষ্ট করছি না? আমি রিভানের সঙ্গে এই বিষয়ে আরও খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে আমি রিভানকে বললাম, রিভান, আমি সত্যিই চেষ্টা করছি, কিন্তু বাবার কথায় আমার মনে হয় আমি কিছুই ঠিক করতে পারছি না। রিভান বলল, আনিকা, তুমি আমার কাছে একদমই যথেষ্ট। আমি বাবার সঙ্গে কথা বলবো যেন তোমার ওপর অযথা চাপ না পড়ে। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু আমার মনে সন্দেহ বাড়ছিল। ব্রজেনবাবু কেন আমার প্রতিটি কাজে এত মনোযোগ দেন? আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও খোলাখুলি কথা বলতে হবে। পরের দিন সকালে আমি ব্রজেনবাবুকে বললাম, বাবা, আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু আপনার কথায় আমি মাঝে মাঝে অস্বস্তি বোধ করি। আমি চাই আপনি আমাকে একটু নিজের মতো থাকতে দিন। তিনি বললেন, আনিকা, আমি তো তোমাকে মেয়ের মতো ভাবি। আমি শুধু চাই তুমি এই বাড়িতে ভালোভাবে মানিয়ে নাও। আমি বললাম, আমি চেষ্টা করছি বাবা, কিন্তু আমারও একটু স্বাধীনতা দরকার। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তার হাসিতে কিছু একটা লুকিয়ে আছে। সেদিন বিকেলে ব্রজেনবাবু আবার আমাকে ডেকে বললেন, আনিকা, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি। তুমি অনেকদিন বাড়িতেই আছো। আমি বললাম, বাবা, আমি আজ একটু ক্লান্ত। রিভান ফিরলে আমরা সবাই একসঙ্গে যাব। তিনি বললেন, চলো, একটু হাওয়া খাওয়া হবে। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার কথা ফেলতে পারলাম না। আমরা একটি কাছের কফি শপে গেলাম। সেখানে তিনি আমার সঙ্গে অনেক গল্প করলেন, কিন্তু আমার মনে হচ্ছিল তিনি আমার ব্যক্তিগত বিষয়ে প্রয়োজনের চেয়ে বেশি হস্তক্ষেপ করছেন। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। কফি শপে ব্রজেনবাবুর সঙ্গে যাওয়ার পর আমার মনের অস্বস্তি আরও গাঢ় হয়ে উঠল। তার কথাবার্তা আর আমার প্রতি বাড়তি মনোযোগ, এসব আমার কাছে আর স্বাভাবিক মনে হচ্ছিল না। আমি ঠিক করলাম আমাকে এই বিষয়ে রিভানের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। সেদিন রাতে রিভান বাড়ি ফিরলে আমি তাকে বললাম, রিভান, আমি বাবার সঙ্গে কফি শপে গিয়েছিলাম। তিনি আমাকে বারবার যেতে বললেন। আমার মনে হচ্ছে তিনি আমার প্রতি অস্বাভাবিক রকম মনোযোগ দিচ্ছেন। আমি আর এভাবে চলতে পারছি না। রিভান গম্ভীর হয়ে বলল, আনিকা, আমি বুঝতে পারছি তুমি অস্বস্তি বোধ করছো। আমি এবার বাবার সঙ্গে সরাসরি কথা বলবো, তুমি চিন্তা করো না।
পরের দিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, আজ কি বানাচ্ছ? রিভানের জন্য কিছু স্পেশাল করো। আমি বললাম, আমি রিভানের পছন্দের মুগের ডাল আর ভাত বানাচ্ছি। তিনি বললেন, মুগের ডাল? রিভান তো পাতলা ডাল পছন্দ করে। আমি মনে মনে ভাবলাম, রিভান তো ঘন ডালই পছন্দ করে। আমি হাসলাম আর বললাম, বাবা, আমি জানি রিভান কি পছন্দ করে। তিনি কিছু না বলে চলে গেলেন। আমার মনে হলো তিনি আমার কথায় বিরক্ত হয়েছেন। একদিন বিকেলে আমি বাড়ির বারান্দায় বসে একটা বই পড়ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? আমার সঙ্গে একটু গল্প করো। আমি বললাম, বাবা, আমি একটু নিজের সময় কাটাচ্ছি। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো। আমি তো চাই তুমি এই বাড়িতে খুশি থাকো। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম তার এই কথাগুলো আমাকে কেন এত অস্বস্তিতে ফেলে। আমি বললাম, বাবা, আমি খুশি, তবে আমি চাই আমি নিজের মতো একটু সময় কাটাতে পারি। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তার হাসিতে কিছু একটা লুকিয়ে আছে। কয়েকদিন পর আমাদের বাড়িতে রিভানের এক বন্ধুর জন্মদিনের আমন্ত্রণ এলো। আমি একটি সবুজ শাড়ি পরে তৈরি হলাম। রিভান আমাকে দেখে বলল, আনিকা, তুমি আজ দারুণ লাগছ। আমার মনটা খুশিতে ভরে গেল, কিন্তু ব্রজেনবাবু এসে বললেন, শাড়িটা ভালো, তবে তুমি যদি একটু বেশি সাজতে তাহলে আরও মানাতো। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল আমি যতই চেষ্টা করি তিনি কখনোই সন্তুষ্ট হবেন না। জন্মদিনের অনুষ্ঠানে আমি রিভানের পাশে থাকার চেষ্টা করলাম, কিন্তু ব্রজেনবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। একদিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি রিভানের জন্য কিছু নতুন রান্না শেখো। ও তো একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যাবে। আমি বললাম, বাবা, রিভান আমার রান্না পছন্দ করে, আমি চেষ্টা করছি। তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি আর একটু যত্ন নিলে ভালো হতো। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যি রিভানের জন্য যথেষ্ট নই? আমি রিভানের সঙ্গে এই বিষয়ে আরও খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেই দিন রাতে আমি রিভানকে বললাম, রিভান, আমি সত্যি চেষ্টা করছি, কিন্তু বাবার কথায় আমার মনে হয় আমি কিছুই ঠিক করতে পারছি না। রিভান বলল, অনিকা, তুমি আমার কাছে একদমই যথেষ্ট। আমি বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তিনি তোমাকে অনেক ভালোবাসেন, তবে আমি তাকে বলবো তিনি যেন তোমার ওপর এত চাপ না দেন। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু আমার মনে সন্দেহ বাড়ছিল। ব্রজেনবাবু কেন আমার প্রতিটি কাজে এত মনোযোগ দেন? আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। পরের দিন সকালে আমি ব্রজেনবাবুকে বললাম, বাবা, আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু আপনার কথায় আমি মাঝে মাঝে অস্বস্তি বোধ করি। আমি চাই আপনি আমাকে একটু নিজের মতো থাকতে দিন। তিনি বললেন, আনিকা, আমি তো তোমাকে মেয়ের মতো ভাবি। আমি শুধু চাই তুমি এই বাড়িতে ভালোভাবে মানিয়ে নাও। আমি বললাম, আমি চেষ্টা করছি বাবা, কিন্তু আমারও একটু স্বাধীনতা দরকার। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তার হাসিতে কিছু একটা লুকিয়ে আছে। সেদিন বিকেলে ব্রজেনবাবু আবার আমাকে ডেকে বললেন, আনিকা, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, তুমি অনেক দিন বাড়িতেই আছো। আমি বললাম, বাবা, আমি আজ একটু ক্লান্ত, রিভান ফিরলে আমরা সবাই একসঙ্গে যাব। তিনি বললেন, চলো, একটু হাওয়া খাওয়া হবে। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার কথা ফেলতে পারলাম না। আমরা একটি কাছের বাগানে গেলাম। সেখানে তিনি আমার সঙ্গে অনেক গল্প করলেন, কিন্তু আমার মনে হচ্ছিল তার মনোযোগ আমার প্রতি প্রয়োজনের তুলনায় বেশি। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। ব্রজেনবাবুর সঙ্গে বাগানে যাওয়ার পর আমার মনের অস্বস্তি আরও বেড়ে গেল। তার কথাবার্তা এবং আমার প্রতি তার বাড়তি মনোযোগ আমাকে ক্রমশ সন্দিহান করে তুলছিল। আমি ঠিক করলাম এবার আমাকে রিভানের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে এবং ব্রজেনবাবুর সঙ্গেও সীমারেখা টানতে হবে। সেদিন রাতে রিভান বাড়ি ফিরলে আমি তাকে বললাম, রিভান, আমি বাবার সঙ্গে বাগানে গিয়েছিলাম। তিনি আমায় বারবার বাইরে যেতে বলছেন। আমার মনে হচ্ছে তার মনোযোগ আমার প্রতি একটু বাড়তি। আমি আর এভাবে চলতে পারছি না। রিভান গম্ভীর হয়ে বলল, আনিকা, এবার আমি বাবার সঙ্গে সরাসরি কথা বলবো। তুমি চিন্তা করো না, আমি তাকে বুঝিয়ে বলবো তিনি যেন তোমাকে একটু স্বাধীনতা দেন। পরের দিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, আজ কি বানাচ্ছ? রিভানের জন্য কিছু স্পেশাল করো।
আমি বললাম, আমি রিভানের পছন্দের বিরিয়ানি বানাচ্ছি। তিনি বললেন, বিরিয়ানি? রিভান তো অত মশলাদার খাবার সবসময় পছন্দ করে না, তুমি একটু হালকা কিছু বানালে ভালো হতো। আমি মনে মনে ভাবলাম, রিভান তো বিরিয়ানি খুব ভালোবাসে। আমি হাসলাম আর বললাম, বাবা, আমি জানি রিভান কি পছন্দ করে। তিনি কিছু না বলে চলে গেলেন। আমার মনে হলো তিনি আমার কথায় বিরক্ত হয়েছেন। একদিন বিকেলে আমি বাড়ির উঠোনে বসে একটা ফোন কল করছিলাম। আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি সবসময় ফোনে ব্যস্ত থাকো, আমার সঙ্গে একটু গল্প করো। আমি বললাম, বাবা, আমি মায়ের সঙ্গে কথা বলছি, একটু পরে কথা বলবো। তিনি বললেন, তুমি আমার মেয়ের মতো, আমি তো চাই তুমি এই বাড়িতে খুশি থাকো। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, তারই কথাগুলো আমাকে কেন এত অস্বস্তিতে ফেলে। আমি বললাম, বাবা, আমি খুশি, তবে আমি চাই আমি নিজের মতো একটু সময় কাটাতে পারি। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তার হাসিতে কিছুটা অদ্ভুততা আছে। কয়েকদিন পর আমাদের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রণ এলো। আমি একটি নীল শাড়ি পরে তৈরি হলাম। রিভান আমাকে দেখে বলল, আনিকা, তুমি আজ দারুণ লাগছো। আমার মনটা খুশিতে ভরে গেল। কিন্তু ব্রজেনবাবু এসে বললেন, শাড়িটা ভালো, তবে তুমি যদি একটু বেশি গয়না পরতে তাহলে আরও মানাতো। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল, আমি যতই চেষ্টা করি তিনি কখনোই সন্তুষ্ট হবেন না। অনুষ্ঠানে গিয়ে আমি রিভানের পাশে থাকার চেষ্টা করলাম, কিন্তু ব্রজেনবাবুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। একদিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি রিভানের জন্য কিছু নতুন রান্না শেখো, ও তো একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যাবে। আমি বললাম, বাবা, রিভান আমার রান্না পছন্দ করে, আমি চেষ্টা করছি। তিনি বললেন, হ্যাঁ, তবে তুমি আরেকটু যত্ন নিলে ভালো হতো। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যিই রিভানের জন্য যথেষ্ট নই? আমি রিভানের সঙ্গে এই বিষয়ে আরও খোলামেলা কথা বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে আমি রিভানকে বললাম, রিভান, আমি সত্যিই চেষ্টা করছি, কিন্তু বাবার কথায় মনে হয় আমি কিছুই ঠিক করতে পারছি না। রিভান বলল, আনিকা, তুমি আমার কাছে পারফেক্ট। আমি বাবার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন তিনি তোমাকে অনেক স্নেহ করেন, তবে আমি তাকে বলবো তিনি যেন তোমার ওপর এত চাপ না দেন। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু আমার মনে সন্দেহ বাড়ছিল। ব্রজেনবাবু কেন আমার প্রতিটি কাজে এত মনোযোগ দেন? আমি ঠিক করলাম, আমাকে তার সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। পরের দিন সকালে আমি ব্রজেনবাবুকে বললাম, বাবা, আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু আপনার কথায় আমি কখনো কখনো অস্বস্তি বোধ করি। আমি চাই আপনি আমাকে একটু নিজের মতো থাকতে দিন। তিনি বললেন, আনিকা, আমি তো তোমাকে মেয়ের মতো ভাবি, আমি শুধু চাই তুমি এই বাড়িতে ভালোভাবে মানিয়ে নাও। আমি বললাম, আমি চেষ্টা করছি বাবা, কিন্তু আমারও একটু স্বাধীনতা দরকার। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তার হাসিতে কিছু একটা লুকিয়ে আছে। সেদিন বিকেলে ব্রজেনবাবু আবার আমাকে ডেকে বললেন, আনিকা, চলো আমরা একটু বাইরে ঘুরে আসি, তুমি অনেক দিন বাড়িতেই আছো। আমি বললাম, বাবা, আমি আজ একটু ক্লান্ত, রিভান ফিরলে আমরা সবাই একসঙ্গে যাব। তিনি আবার বললেন, না না, চলো, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আমি অস্বস্তি বোধ করলাম, কিন্তু তার কথা ফেলতে পারলাম না। আমরা একটি কাছের মন্দিরে গেলাম। সেখানে তিনি আমার সঙ্গে অনেক গল্প করলেন, কিন্তু আমার মনে হচ্ছিল ওনার অনুভূতি কিছুটা ভিন্ন রকম। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। মন্দিরে ব্রজেনবাবুর সঙ্গে যাবার পর আমার মনের অস্বস্তি চরমে পৌঁছে গিয়েছিল। তার বাড়তি মনোযোগ এবং আমার প্রতিটি কাজে মন্তব্য আমাকে ক্রমশ অসহ্য লাগছিল। আমি ঠিক করলাম এবার আমাকে ব্রজেনবাবুর সঙ্গে স্পষ্টভাবে কথা বলতে হবে এবং রিভানের সঙ্গে পুরোপুরি খোলামেলা হয়ে এই পরিস্থিতির সমাধান করতে হবে। সেদিন রাতে রিভান বাড়ি ফিরলে আমি তাকে বললাম, রিভান, আমি আর পারছি না, বাবা আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিলেন, তার মনোযোগ আমার প্রতি অনেক বেশি, আর এটা আমাকে অস্বস্তিতে ফেলছে।
আমি চাই এ বিষয়টা এক্ষুনি মিটে যাক। রিভান গম্ভীর হয়ে বলল, আনিকা, আমি বুঝতে পারছি। আমি এবার বাবার সঙ্গে স্পষ্টভাবে কথা বলবো, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে আমি রান্নাঘরে ছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, আজ কি বানাচ্ছ? রিভানের জন্য কিছু স্পেশাল করো। আমি দৃঢ়ভাবে বললাম, বাবা, আমি রিভানের পছন্দের খিচুড়ি বানাচ্ছি। আমি জানি সে কি পছন্দ করে। তিনি বললেন, খিচুড়ি? রিভান তো মশলাদার খাবার বেশি পছন্দ করে। আমি বললাম, বাবা, রিভান খিচুড়ি ভালোবাসে, আমি ওর পছন্দ মতোই রান্না করব। তিনি কিছু না বলে চলে গেলেন। আমার মনে হলো তিনি আমার কথায় বিরক্ত হয়েছেন। সেদিন বিকেলে আমি বাড়ির বারান্দায় বসেছিলাম। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি সব সময় এত চুপচাপ থাকো, আমার সঙ্গে একটু গল্প করো। আমি স্পষ্টভাবে বললাম, বাবা, আমি খুশি, কিন্তু আমি চাই আপনি আমাকে একটু নিজের মতো থাকতে দিন। আপনার মন্তব্য আমাকে অস্বস্তিতে ফেলছে। তিনি অবাক হয়ে বললেন, আনিকা, আমি তো তোমাকে মেয়ের মতো ভাবি। আমি শুধু চাই তুমি ওই বাড়িতে ভালোভাবে মানিয়ে নিক। আমি বললাম, বাবা, আমি বুঝি, কিন্তু আমার স্বাধীনতা দরকার। আমি রিভানের সঙ্গে খুশি, আর আমি চাই আমরা সবাই মিলেমিশে থাকি। তিনি হাসলেন, কিন্তু আমার মনে হলো তিনি আমার কথা পুরোপুরি মেনে নেননি। সেদিন রাতে রিভান বাড়ি ফিরলে আমি তাকে সব খুলে বললাম। রিভান, আমি বাবার সঙ্গে কথা বলেছি। আমি তাকে স্পষ্টভাবে বলেছি তিনি যেন আমাকে নিজের মতো থাকতে দেন, কিন্তু আমার মনে হয় তিনি এখনও আমার কথা গুরুত্ব দিচ্ছেন না। আমি চাই তুমি তার সঙ্গে কথা বলো। রিভান আমার হাত ধরে বলল, আনিকা, আমি তোমার পাশে আছি। আমি এক্ষুনি বাবার সঙ্গে কথা বলবো। রিভান সেদিন রাতে ব্রজেনবাবুর সঙ্গে কথা বলল। আমি পাশের ঘরে ছিলাম, তাই তাদের কথা শুনতে পেলাম। রিভান বলল, বাবা, আনিকা খুব চেষ্টা করছে। আপনি ওর প্রতিটি কাজে মন্তব্য করছেন, এটা ওকে অস্বস্তিতে ফেলছে। আমি চাই আপনি ওকে নিজের মতো থাকতে দিন। ব্রজেনবাবু বললেন, রিভান, আমি তো ওকে মেয়ের মতো ভাবি। আমি শুধু চাই ও এই বাড়িতে ভালোভাবে মানিয়ে নিক। রিভান দৃঢ়ভাবে বলল, বাবা, আনিকা আমার কাছে একদম ঠিক আছে। ওকে আর চাপ দেবেন না। আমরা তিনজন মিলে এই বাড়িতে খুশি থাকতে চাই। ব্রজেনবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে রিভান, আমি বুঝেছি। আমি আনিকার ওপর আর চাপ দেব না। আমি শুনেই একটু হালকা বোধ করলাম। পরের দিন সকালে ব্রজেনবাবু আমার কাছে এসে বললেন, আনিকা, আমি তোমার ভালো চাই। হয়তো আমি একটু বেশি চিন্তা করেছি। এখন থেকে আমি তোমাকে নিজের মতো থাকতে দেব। আমি হাসলাম আর বললাম, ধন্যবাদ বাবা। আমি চাই আমরা সবাই মিলে খুশি থাকি। কয়েকদিন পর আমাদের বাড়িতে একটি পারিবারিক জমায়েত হলো। আমি একটি সবুজ শাড়ি পরে তৈরি হলাম। রিভান আমাকে দেখে বলল, আনিকা, তুমি দারুণ লাগছ। ব্রজেনবাবু এসে বললেন, আনিকা, তুমি খুব সুন্দর লাগছ। এবার তার কথায় কোনো সমালোচনা ছিল না। আমি হাসলাম আর বললাম, ধন্যবাদ বাবা। জমায়েতে আমি রিভানের পাশে থাকলাম, আর ব্রজেনবাবু আমাদের সঙ্গে হাসি মুখে কথা বললেন। আমার মনে হলো অবশেষে আমরা একটা ভারসাম্য খুঁজে পেয়েছি। দিনগুলো এরপর থেকে অনেকটা স্বাভাবিক হয়ে গেল। ব্রজেনবাবু আমার কাজে আর মন্তব্য করতেন না, আর আমি নিজের মতো থাকতে পারছিলাম। রিভান আমাকে সবসময় সমর্থন করত, আর আমাদের পরিবারে একটা নতুন শান্তি ফিরে এলো। আমি বুঝলাম খোলামেলা কথা বলা আর সীমারেখা টানা কতটা জরুরি। আমার এই গল্প থেকে আমি শিখেছি পরিবারে ভালোবাসা আর সম্মানের পাশাপাশি ব্যক্তিগত স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। পরিবারে ভালোবাসা ও সম্মানের পাশাপাশি ব্যক্তিগত স্বাধীনতা ও সীমারেখার গুরুত্ব অপরিসীম। আনিকার গল্প আমাদের শেখায় খোলামেলা কথাবার্তা ও স্পষ্ট সীমানা নির্ধারণের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করে সম্পর্ককে আরও মজবুত করা যায়। সবাইকে নিজের মতো থাকতে দেওয়া এবং একে অপরের পছন্দ অপছন্দের প্রতি শ্রদ্ধা রাখা পরিবারের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চাবিকাঠি। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।